হুম, দেখতে পাচ্ছি। সবাইকে আবারও স্বাগতম আমাদের করোনা কাস্টে। আজকে আমাদের নবম পর্বে আজকে দেখা যাচ্ছে যে আমাদের আলোচকরা আসতে দেরি করতেছে, তারা এখনো এসে পৌঁছায় নাই। তো এখন আপনাদের সামনে আছি আমি মঞ্জিলুর রহমান, মোহাম্মদ আনিসুল করিম এবং মোহাম্মদ আলী কোচি। আমরা আলোচনাটা আজকে আগে থেকেই শুরু করে দিব, তারপরে একে একে হয়তো আমাদের আলোচকরা চলে আসবে এবং আমাদের সাথে একজন স্পেশাল গেস্টও একজন আছে। তাকে পরবর্তীতে আনিস ভাই হয়তো ইন্ট্রোডিউস করবে, কারণ আনিস ভাই যেহেতু তাকে চেনে। হ্যাঁ, ঠিক আছে, তো কোচি ভাই, আপনি যদি একটু আমাদেরকে বলেন আজকে টাইটেলটা কি এবং আহ, ঠিক আছে, জাস্ট টাইটেলটা আপনি ইন্ট্রোডিউস করেন, তারপর আমরা আনিস ভাইয়ের কাছে যাই। আনিস ভাই হয়তো আমাদের কাছে বলবে। না, আমরা আসলে আশার আলো খুঁজছি আর কি, বিভিন্ন অজুহাতে। আমাদের টেম্পারেচার, আর্দ্রতা, আমাদের দেশের সপক্ষে কি কি আছে সেখান থেকে আমরা বায়াসড হয়ে খুঁজছি। যেরকম কিছুদিন আগে একটা পেপার খুব মানে আলোচনার মধ্যে চলে আসছে এবং অনেকেই শেয়ার করেছে, সেটা হচ্ছে যে বিসিজি ভ্যাকসিনেশন। জন্মের পর পর আমরা যে বিসিজি যে ভ্যাকসিনটা দেই, যেটা এই ভ্যাকসিনটা আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ পেয়েছে, কারণ আমাদের দেশে এটা বাধ্যতামূলক এই ভ্যাকসিনটা। এটা কি তো আমরা যারা এই পেয়েছি, টিকার মানে আমাদের জেনারেশনের কি এই টিকা আছে? আমাদের জেনারেশনে সবার পাওয়ার কথা, যদি ঠিক মতো বাবা মা ভ্যাকসিন মানে টিকা দেওয়ার ব্যবস্থাটা করে, তাহলে অবশ্যই এটা আমাদের দেশের মানে প্রোটোকলে আছে, আমাদের এটা পাওয়ার কথা। এবং এই ভ্যাকসিন যারা পেয়েছে, এখন মানে বলা হচ্ছে যে এই ভ্যাকসিনটা তো একটা ইমিউন রেসপন্স তৈরি করে, এবং যারা এই চ্যালেঞ্জটা সেই জীবনের শুরুতেই পেয়েছে, তাদের ইমিউন সিস্টেম শক্তিশালী, তাদের ইমিউন সিস্টেম মোর বুস্টেড অবস্থায় আছে আর কি। এবং এটা বলা কি হচ্ছে যে শুধুমাত্র এই একটা টিকার ক্ষেত্রে নাকি এটা বিভিন্ন টিকার ক্ষেত্রে? না, আসলে এখানে বিসিজির ক্ষেত্রে এই জিনিসটা বের করা হয়েছে। পেপারটা আশা করি আনিস দেখাবে যে কেন বিসিজি কে হাইলাইট করা আচ্ছা হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এখানে বিতর্ক আছে যে বিসিজি তো এটা টিউবারকুলোসিস, আমাদের যক্ষ্মার বিরুদ্ধে একটা টিকা। তো সেটা এই ভাইরাসের বিরুদ্ধে কিভাবে ইমিউনিটি দিবে? কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ, এটার সময় মানুষের যে ইমিউনিটি ডেভেলপ করে তাদের মোর স্ট্রেংথফুল, এবং তাদের এই করোনা আক্রান্ত, এই কোভিড-19 এ যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এর আউটকামটা কম হবে, বা আ তারা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, বা হওয়ার সম্ভাবনা কম। এবং এভাবে বাংলাদেশের মানুষ এট লিস্ট, আমরা যারা বিসিজি কভারেজ এ ছিলাম, তারা সবাই আমরা আশা দেখছিলাম যে ইয়েস, ওয়েলকাম আসমা আজিজ। আ আমাদের ওর অডিও কানেক্টিং দেখাচ্ছে। ওকে, আমরা ওয়েট করি। হ্যাঁ, হয়ে যাবে, সমস্যা নেই। ইউ হ্যাঁ, ক্যারি হ্যাঁ। অন দ্য ওকে, ডিসকাশন। তো তাহলে এখন ওইটাই দেখা হচ্ছে যে এই বিসিজি ভ্যাকসিন যারা পাচ্ছে, সত্যিই ওই সমস্ত দেশগুলোতে, অনেকগুলো দেশেই কিন্তু এটা বাধ্যতামূলক। তো ওই সমস্ত দেশগুলোতে এটার বিস্তারটা কেমন, এই কোভিড-19 এর বিস্তার কেমন? সেটা কিন্তু দেখে কিছু পজিটিভ অ্যা মানে ফাইন্ডিং পাওয়া গেছে যে হ্যাঁ, ওখানে একটু কম দেখা যাচ্ছে। কিন্তু এর পিছনে কি, কি ফ্যাক্টর আছে? আসলে কি এখান থেকে এখনো কনক্লুশন দেওয়া যায় কিনা? সেগুলি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কোচি ভাই আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে বাংলাদেশের যক্ষ্মা রোগের বিরুদ্ধে যে টিকা দেওয়া হয় ছোটবেলায়, সেই টিকা যাদের দেওয়া আছে তাদের ক্ষেত্রেই হয়তো দেখা যাচ্ছে যে তাদের একটা ইমিউনিটি বা একটা প্রতিরোধ তাদের শরীরে তৈরি হচ্ছে, বা যার কারণে এই নতুন যে নভেল করোনা ভাইরাস আছে সেটার বিরুদ্ধে, সেটা তাদের মধ্যে ওই পরিমাণ আসলে আক্রমণ তৈরি করতে পারে না। তো আনিস ভাই হচ্ছে, শুরুতে যদি আপনি একটু আমাদের গেস্টকে একটু পরিচয় করিয়ে দেন, তারপরে হচ্ছে আপনি যদি আলোচনা শুরু করেন। হ্যাঁ, থ্যাংক ইউ বাঁধন। তো আমি ইন্ট্রোডিউস করতে চাই আমাদের গেস্ট আসমা বিনতে আজিজ। আহ, তো ওর তুলি হ্যালো। তুলি রহমান। আচ্ছা, তুলি রহমান আমরা নামে পরিচয়। সো ওর সাথে আর আমি একসাথেই আইসিডিডিআরবি তে কাজ করেছিলাম, এবং she was in the program for infectious diseases in ICDDRB and worked in the field of vaccine science. সে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস করা, এবং এমপিএইচ এর পর she joined ICDDRB and এখন সে মনে হয় পিএইচডি করতেছে ইউনিভার্সিটি অফ অসলোতে, নরওয়েতে। So we are really grateful that you could join us for this show, Tuli. So Yeah. just Are to you listening me? Because আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা আমি ক্লিয়ার হ্যাঁ, না। এখন আমরা শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি।
ওকে ওকে সবাই শিওর শুনতে পাচ্ছে তো মনে হয়। এর মধ্যে আমাদের সাথে শামীম মুনতাজিদও এসে যুক্ত হয়েছে। হ্যালো। তো ওর ফ্যানরা হয়তো ওর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিল। তো দর্শকদেরকে এর মাঝে আমি একটু বলে নিতে চাই, আপনারা যদি আমাদের এই লাইভ কাজটি হচ্ছে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে সেটা করতে পারেন। ফেসবুকের শেয়ার বাটন ক্লিক করে আপনারা কমেন্টে গিয়েও কমেন্ট করতে পারেন এই ভিডিওতে, এবং কমেন্টে আপনাদের বন্ধুদেরকে ট্যাগ করতে পারেন যাতে তারা হচ্ছে এই ভিডিও নোটিফিকেশন পায় এবং ভিডিওটি খুঁজে পায়। তাহলে আনিস ভাই। আচ্ছা, সো আমি হচ্ছে জাস্ট একটা ব্রিফ একটা ইন্ট্রোডাকশন দিব কনটেক্সটের জন্য আজকের শোর। আর তুলি হচ্ছে যে রেলেভেন্ট সাজেশনস অর অপিনিয়ন্স এই ব্যাপারে তার মতামত কি, এবং এই ভ্যাকসিনটা আসলেই ভ্যাকসিনের বিষয়টা কি এক্স্যাক্টলি, যে বিসিজি ভ্যাকসিন কি আসলেই আমাদের শিওর কোনো সম্ভাবনা আছে কিনা যে কোভিড-19 এর এগেইনস্ট প্রোটেক্ট করার। Sure. তো এটা আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করব এখন। কি শামীম মুনতাজিদ, দেরি হলো কেন আজকে? দর্শকরা তো তোমার কি জন্য দোকানে গিয়েছিলাম বাজার করতে। সো সো বিসিজি ভ্যাকসিনটা হচ্ছে, বিসিজি ফুল ফর্মটা হচ্ছে ভ্যাকসিন ক্যাপেড স্লাইড গ্লুন। শো না, রিডার ভিউ আর কি, স্লাইড শো অথবা রিডার ভিউ। আচ্ছা, জাস্ট স্লাইড শো করো ম্যাক্স, জাস্ট স্লাইড শো। ইয়া স্লাইড শো হয়েছে হ্যাঁ সো এই বিসিজি টিকাটা আমরা মোটামুটি সবাই যারা বাংলাদেশে জন্ম করে পেয়ে থাকে। কবে থেকে এক্স্যাক্টলি শুরু হয়েছে আমি জানি না, কিন্তু এটা এখন বর্তমানে ইট ইজ পার্ট অফ আওয়ার ইপিআই স্কেজুয়াল। ইপিআই মিনস এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা বলা হয় যে যে কোনো বাচ্চা বাংলাদেশে যদি জন্ম নেয়, এবং এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যেই যেই দেশগুলোতে যক্ষ্মার বার্ডেন অনেক হাই ওই দেশগুলোতে বিসিজি অ্যাট বার্থ জন্মের সময় দেওয়া হয়। তাহলে আমাদের যাদের হাতের মধ্যে এই দাগ আছে তাদের হচ্ছে এই ভ্যাকসিন আছে, Exactly. তাই তো? So this হ্যাঁ, is এখানে একটু এখানে বলা দরকার, সবার এই দাগটা কিন্তু নাও হতে পারে, হ্যাঁ সবার নাও হতে হ্যাঁ বলি হচ্ছে যদি স্কারটা না হয় তাহলে বোঝা যাবে যে ভ্যাকসিনেশনটা ঠিকমতো হয়নি পারে। সাধারণত। হ্যাঁ এই জন্য তখন রিপিট ভ্যাকসিনেশন করতে বলে। হ্যাঁ আর বিসিজিটা কিন্তু আমাদের দেশে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশনে আছে, এটা 1979 এ শুরু হয়েছিল, অ্যান্ড এট বার্থেও দেয়, আবার 6 উইকস এর মধ্যে দেওয়া যায়, এবং 1 বছর পর্যন্ত যদি আমাদের দেশে অনেক বাচ্চারা থাকে যারা আসলে গ্রামে থাকে বা মুভমেন্ট মোবিলাইজেশন পপুলেশনের মধ্যে আছে বা স্লামে থাকে, ওরা তো আবার ইমিউনাইজেশন সম্পর্কে এত জানে না। তো কেউ যদি মিস করে এট বার্থ বা 6 উইকস এর মধ্যে তাহলে 1 বছর পর্যন্ত সে এটা দিতে পারবে, কিন্তু 1 বছরের পরে সাধারণত আর ইপিআই এটাকে বলে না, জাস্টিফাই করে না দেওয়ার জন্য আর কি। আচ্ছা, থ্যাংক ইউ তুলি। সো আমরা ইপিআই এবং এই বিসিজি স্পেসিফিকলি এটার ব্যাপারে শুনছি। আমরা যদি একটু যাই যে এটা কেন এখন মানে নিউজে আসছে, সো আমরা যদি একটু, আমি যদি অ্যাটলাসটা দেখাইতে পারি একটু বিসিজির। শিওর সো এটা হচ্ছে যে এটা হচ্ছে ম্যাক, তোমার ওটার জন্য আলাদা করে আবার স্ক্রিন শেয়ার করতে হবে হ্যাঁ। করে। এটা আচ্ছা। লিংকে এটা আসে না এখানে। দেখা যাচ্ছে না? আসে না, শুধু লিংক দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্লাইট শেট অফ করে আবার ওই পার্টিকুলার অ্যাপের জন্য আবার রান করতে হবে। আচ্ছা আচ্ছা, বা এটা তুমি ব্রাউজারে নিয়ে হ্যাঁ, অনেক হ্যাঁ, টেকনোলজিক্যাল দেখা চ্যালেঞ্জড। সো এই কান্ট্রিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে। দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখানে বেসিক্যালি ব্লু কান্ট্রিজ গুলো যেগুলো, ওগুলোর মধ্যে ইউনিভার্সাল বলা হয় ন্যাশনাল বিসিজি ভ্যাকসিনেশন পলিসি আছে, এবং যেই দেশগুলো ব্লু না, যেই দেশগুলো ধরেন গ্রিন, এগুলোর মধ্যে হচ্ছে বিসিজি ভ্যাকসিনেশন অনলি ফর স্পেসিফিক গ্রুপস, হাই রিস্ক গ্রুপস, যারা ধরেন not immunocompromised, but for high risk groups like foreign people who come from other countries which have tuberculosis. এবং যেগুলো হচ্ছে যে এই লাল, এগুলোর মধ্যে হয়তোবা বিসিজি ভ্যাকসিনেশন পলিসি এক পর্যায়ে থেমে দেওয়া হয়েছে, or বিসিজি ভ্যাকসিনেশন পলিসি কখনই করা হয়নি। So you can see already that there are many countries here যাদের যেখানে কোভিড-19 এর সিভিয়ারিটি বা কেস লোড সবচেয়ে বেশি, ওই দেশগুলো দেখা যাচ্ছে যে ওদের মধ্যে বিসিজি ভ্যাকসিনেশন হয়তোবা কোনোদিন ছিল না বা থামা দেওয়া হয়েছে, or only for high risk groups. So that is one of the arguments. এটা হচ্ছে একটা আর্গুমেন্ট যারা এই ভিউটা সাপোর্ট করে। আর্গুমেন্ট হচ্ছে যে
ওই দেশগুলিতে COVID-19 সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত ছড়াইছে যে দেশগুলোতে BCG ভ্যাকসিনেশন পলিসি ছিল না। হ্যাঁ, পলিসি ছিল না অন রুটিন ইমিউনাইজেশন। সাধারণত দেখা যাচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি গুলাতে যদি তুমি কোভিড-19 কনফার্ম কেস এন্ড ডেথের রেশিওটা দেখো, দেখা যাবে অন্যান্য ডেভেলপড কান্ট্রি যেগুলোতে আসলে টিবি ভ্যাকসিন রেগুলার না, কারণ ওদের বার্ডেনটা মানে টিউবারকুলোসিস এত নাই, কিন্তু তাদের যত কেস ডিটেকশন হচ্ছে কিন্তু ডেথ অনেক বেশি ইন কম্পারিজন টু ডেভেলপিং কান্ট্রি যেখানে রুটিন ইমিউনাইজেশনে বিসিজি ভ্যাকসিনটা মানে সব বাচ্চারাই পাচ্ছে। তো আমি আমার যে প্রেজেন্টেশনে আমি এক স্লাইড ওখানে আমি আবার দেখাবো এটা, তো তখন আবার আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ওকে, তো সো এইখানে আমরা যদি একটু জুম ইন করি জার্মানিতে, হ্যাঁ, এই জার্মানি, দিস ইজ দ্য, এখানে ইফতি থাকলে ভালো হইতো। This is the East Germany and this is like the west part of the Germany. এখন আমরা যদি, this is updated up until 30th March. So এখানে যেটা দেখা যাচ্ছে যে COVID-19 এর বার্ডেন সবচেয়ে বেশি হচ্ছে ওয়েস্ট পার্ট অফ দ্য জার্মানি দেন দ্য ইস্ট পার্ট। এবং একটা রিজন যেটা বলা হচ্ছে এখানে, এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 সময় ইস্ট জার্মানি হচ্ছিল, বেশিরভাগ মানুষ যারা ইস্ট জার্মানিতে ছিল সবাই vaccinated ছিল by BCG, while that was not the case for West Germany. So that is one of the reasons. Now আরেকটা যে রিজন হইতে পারে ওই ওয়ার্ল্ড এর ক্ষেত্রেও এবং এই স্পেসিফিকলি ওয়েস্ট জার্মানির ক্ষেত্রেও, এটা হচ্ছে যে the west part of the Germany is connected with all the other countries that have had COVID-19. যেমন west of West Germany নিচে হচ্ছে ফ্রান্স, উপরে হচ্ছে নেদারল্যান্ডস, and these countries had COVID-19 cases spill over to the west part of the Germany than the east part. So আমরা যে এখন যে একটা half and half representation দেখতেছি, east and west divide, it might be because of time. হয়তোবা স্প্রেডটা এখনো পুরোপুরি হয় নাই, হয়তোবা this entire thing can become like a deep red at the end of April. So we don't know that for sure. So that could be another potential explanation of, it's not just BCG vaccination policy, it could be because of globalization, it could be because ওই দেশগুলিতে ওই দেশগুলো হচ্ছে যে অন্যান্য দেশগুলোর সাথে আরো বেশি কানেক্টেড, and they're very tourist friendly. So that could be another reason why you're seeing a disproportionately large number of cases in these developed countries than in developing the world, which have BCG vaccination policies. আনিসুল করিম, সেটা হচ্ছে যে তুমি যে ব্লু দেখাইলা পুরো গ্লোবের বেশিরভাগ জায়গাটা ব্লু, এর মানে কি ইন্ডিকেট করে এখানে সব জায়গায় বিসিজি দেওয়া হয়? BCG vaccination policy সবাইকে তো পলিসি আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। এটা মোর দ্যান অনেকে একটা 180 প্রশ্ন কান্ট্রিজ করছে, আছে। অনেকে কিন্তু অলরেডি একটা প্রশ্ন করছে, বেশ কয়েকজন করে ফেলছে অলরেডি, যে আমার তো দাগ নাই, ঠিক আছে, আমার তো সেই মার্কটা নাই। ইভেন সত্যি কথা বলতে আমারও কিন্তু সেই মার্কটা নাই, ঠিক আছে। কিন্তু এখন এখন হচ্ছে যদি বিসিজি ভ্যাকসিনটা আপনি যদি কিনে নিতে পারেন ফ্রম ফার্মাসিউটিক্যাল, ইউ ক্যান গিভ, কিন্তু এটা হচ্ছে কতটুকু অ্যাডাল্টে প্রোটেকশন দিবে সেটা মানে ওই স্পেসিফিক ডিজিজের এগেইনস্টে কতটুকু প্রোটেকশন দিবে এটা এখন পর্যন্ত এরকম কোনো স্টাডি হয় নাই। সাধারণত চিলড্রেনদের ক্ষেত্রে ওটা দেখা যায় যে চিলড্রেনদের তখন ইমিউনিটি অনেক কম থাকে, সো এবং ওদের যেহেতু মানে টিবির সংস্পর্শে আসার সম্ভাবনাটা বেশি, এক্সপোজারের রিস্কটা বেশি, এই জন্য বাচ্চাদেরকে দেওয়া হয়। কিন্তু 2 বছরের পরে বাচ্চাদেরকে দিলে আসলে এটা কাজ করে কিনা এরকম কোনো স্টাডি এখনো করা হয়নি। না, ওকে, কিন্তু মানে আমার কথা হলো যে প্রশ্নটা এটা যে যাদের দাগ নাই তাহলে তাদেরকে ভ্যাকসিনেশনটা ঠিকমতো হয়নি, এটি কি আমরা হ্যাঁ, কনক্লুড করতে অবশ্যই। পারি? হ্যাঁ, এটা কনফার্ম যে যদি ওই পাস্টিউলটা না হয়, স্কার মার্ক না হয়, তার মানে ভ্যাকসিনেশন কোনো টেকনিক্যাল এরর ছিল। তাহলে যারা এই প্রশ্নটা করেছে আশা করি উত্তর পেয়ে গেছে। জি। আচ্ছা, Shamir, you wanted to say something? হ্যাঁ, আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, মানে এই ভ্যাকসিনটার এমন বা বাচ্চাদের ওই 1 বছরের পরে এমন কি পরিবর্তন আসে যার কারণে 1 বছর পরে আর এটা কাজ করে না? কারণটা কি, যেটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রোটেকশনটা কাজ করছে বা বড় হলে এটা আর করছে না? হ্যাঁ, কারণ দেখা গেছে যে যখন এইজের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেমের এটা কিন্তু রেপ্লিকেশন হয়, চেঞ্জ হয়, অ্যান্ড এটার বিসিজি ভ্যাকসিনের আবার স্ট্রেনের অনেক ডিফারেন্স আছে, যে এক একটা ভ্যাকসিন কোম্পানি এক একটা ভ্যাকসিন স্ট্রেন দিয়ে ভ্যাকসিনটা তৈরি করে, প্লাস হচ্ছে জিওগ্রাফিক্যালিও, যে সাধারণত আমাদের যেমন 1979 সাল থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে মোটামুটি এবং বাংলাদেশের মানে আপনার কাভারেজ, ইপিআই ভ্যাকসিন কাভারেজ ইজ মোর দ্যান 90%। সো ধারণাই করা হয় যে মোটামুটি ওই পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু সবাই পেয়েছে।
আর কেন আসলে কাজ করছে এটার জন্য আরো ভাস্ট ইমিউনোলজিক্যাল স্টাডি দরকার। অ্যান্ড এখন সবাই নতুন, এই জন্য আসলে ওই যে বিসিজি ভ্যাকসিনটার কথা বললো যে ব্যাসিলাস কালমেটিগোরিন, ওটা ছাড়াও অন্য কোন স্ট্রেনে রিকম্বিনেন্ট আরএনএ আরো অনেক নতুন ভ্যাকসিনের প্রোডাকশনের কাজ চলছে। সো কিছু টেকনিক্যাল এররের জন্য, কারণ ওই সময় বাচ্চাদের ইমিউন সিস্টেমটা এতটা মানে আন্ডার ডেভেলপ থাকে। সো আমি আসলে ইয়েটা দেখাতে চাচ্ছিলাম, আমি একটা স্ক্রিন শেয়ার করি যে আসলে বিসিজি ভ্যাকসিনটা কিভাবে কাজ করে। হ্যাঁ লেট মি শো ইউ। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি সো অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমটা একটু আমরা যদি খুব সহজে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, সেটা হচ্ছে যে কোনো মানে আমাদের হিউম্যান বডি আমার যেটা ন্যাচারাল না, যে কোনো কিছু, যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরে যদি বাইরে থেকে আসে, তখন আমাদের যে মানে ন্যাচারাল ডিফেন্স মেকানিজম নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইট, এগুলো হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি ওই যে কোনো অর্গানিজম ভাইরাস বা ব্যাকটেরিয়া এগেনস্টে প্রোটেকশন দেয়, সেটাকে বলা হয় ইনেট ইমিউনিটি, যেটা হচ্ছে একদম ন্যাচারাল। আর ইনেট ইমিউনিটি হওয়ার পরে একটা অ্যাডাপটিভ ইমিউনিটিটা হয়। সো অ্যাডাপটিভ ইমিউনিটিটা অ্যাকচুয়ালি বি সেল আর টি সেল ডিপেন্ডেন্ট, এবং ইনেট থেকে অ্যাডাপটিভ হতে একটা টাইম লাগে। এখন ডিপেন্ড করে যে কার ইমিউনিটি কতটা স্ট্রং। সাধারণত বলা হয় যে বাচ্চা এবং যারা মানে ওল্ডার, তাদের ইমিউন সিস্টেমটা, যারা অ্যাডাল্ট বিশেষ করে 20 থেকে 39 বছর বয়সী মানুষ যারা আছে তাদের থেকে অনেক কম। কারণ যে সময়টা লাগবে, যেমন ইনেট ইমিউনিটি তো ডিরেক্টলি আপনার যে ভাইরাস বা ব্যাকটেরিয়া এগেনস্টে প্রোটেকশন দিবে, কিন্তু এই নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটের কাজ করতে 8 থেকে 10 দিন এরকম সময় লেগে যেতে পারে। সো যদি কোনো ভাইরাস, যেটা বিশেষ করে কোভিড-19, যেটার আপনার অ্যাফিনিটি টু ইউনো ফর বাইন্ডিং উইথ দ্য রিসেপ্টর, যেটা 10 টাইমস বেশি অন্যান্য অনেক ভাইরাসের তুলনায়, সো দেখা যাচ্ছে যে ওই সময়ের মধ্যে এটা শরীরে ছড়ায় যাবে। সো এইখানে হচ্ছে ভ্যাকসিনের কাজটা। ভ্যাকসিন হচ্ছে এই ইনেট ইমিউনিটিটাকে বুস্ট করে, প্লাস হচ্ছে গিয়ে অনেক সময় অ্যান্টিবডি টাইপ, কারণ ভ্যাকসিনটা তৈরি হয় হচ্ছে যে কোনো একটা ভাইরাসের বা ব্যাকটেরিয়ার যে কোনো একটা ইনফেক্টিভ পার্টিকেল, সেটা আমরা নিয়ে কোনো সাধারণত দেখা যায় যে মাইস বা হর্স, এদেরকে আমরা ওই ভ্যাকসিন পার্টিকেলটা যেটা ইনঅ্যাক্টিভেটেড বলে বা কিল্ড বলে, আবার অনেক সময় অ্যাটেনিউয়েটেড বলে, মানে যে প্যাথোলজিক পার্টটা যেটা আসলে ডিজিজ ক্রিয়েট করে, ওই জায়গাটাকে হয় হিট বা কোনো কেমিক্যাল বা সাধারণত কোনো অ্যাডজুভেন্ট এর মাধ্যমে ওটাকে নিষ্ক্রিয় করে দেয়। সো ওই পার্টিকেলটার তখন আর ওই ধরনের রোগ সৃষ্টি করার অ্যাবিলিটি থাকে না, কিন্তু যখন সেটা কোনো মাইস বা আমরা ল্যাব অ্যানিমেলের মধ্যে দেই, তখন আলটিমেটলি ওই স্পেসিফিক পার্টিকুলার এগেনস্টে একটা অ্যান্টিবডি ক্রিয়েট হয়। তখন ওই অ্যান্টিবডিটাকে আমরা এক্সট্রাক্ট করি প্লাজমার মাধ্যমে, দেন ওইটা থেকে আমরা ভ্যাকসিন ক্রিয়েট করি। তো ওই ভ্যাকসিনটা যখন আমরা কোনো সাধারণত মেনলি তো ভ্যাকসিনের দুটা পার্ট থাকে, একটা থাকে প্রোফাইল্যাকটিক পার্ট, যেটা হচ্ছে আমরা ভ্যাকসিন দিই ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য, স্পেসিফিক ডিজিজটাকে। আরেকটা হচ্ছে থেরাপিউটিক, যে ডিজিজটা হয়ে গেছে তখন আমরা ট্রিটমেন্ট করব। সো প্রোফাইল্যাকটিক বেসিসে হচ্ছে যদি আমরা আগেই ভ্যাকসিনটা দিয়ে দিই, সো ওই ভ্যাকসিনের অ্যান্টিবডিটা অলরেডি আমাদের বডিতে আছে। সো ওই নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইট কাজ করার যে টাইমটা লাগবে, তার আগে ওই অ্যান্টিবডিটা আমাদের বডিতেই আছে, ওইটা আমাদের ওই স্পেসিফিক ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। সো বেসিক্যালি তুলি, আমি যদি একটু ইন্টারাপ্ট হ্যাঁ করি, হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে বলো। যে ইননেট ইমিউনিটি হচ্ছে আমাদের জেনারেল একটা ইমিউনিটি which is Yes. responsive to anything, হ্যাঁ, না এনিথিং। any foreign agents। ইয়েস। আর এটা হচ্ছে যে ওই ফরেন এজেন্টটার ব্যাপারে শিখে ওই আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটিকে ট্রেন করে। সো দি অ্যাডাপটিভ পার্ট অফ দ্য রোগ প্রতিরক্ষা, আমাদের রোগ প্রতিরক্ষার দুইটা হাত, একটা হচ্ছে যেটা সবাইকে চিহ্নিত করে এবং সবাইকে ইনডিসক্রিমিনেট ভাবে অ্যাটাক করে, আর আরেকটা অংশ হচ্ছে যেটা স্পেসিফিক কয়েকটা জায়গায় অ্যাটাক করে। যেমন ইটস দ্য ডিফারেন্স হ্যাঁ। বিটুইন সাধারণ পুলিশ অ্যান্ড র্যাব or হ্যাঁ, ওখানে more হচ্ছে specialized অ্যাডাপটিভটাই police। হচ্ছে র্যাব হচ্ছে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি, বিআরটি সেল, ঠিক আছে? এক্স্যাক্টলি। সো এইখানে বিসিজি হচ্ছে বেসিক্যালি একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ Yes, অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন মানে যেটা কি? এটা হচ্ছে যে বেসিক্যালি যে ওই একটা লাইভ ব্যাকটেরিয়া
হ্যাঁ, বিশেষ করে ওটা মাইকোব্যাকটেরিয়াম বোভিসটাকে আমরা অ্যাটেনুয়েটেড করেছি। হ্যাঁ, রাইট, তো ইট ইজ নট দি যক্ষার যে ব্যাকটেরিয়া, এটা একটা স্পিসিস অফ একই ব্যাকটেরিয়া কিন্তু যেটা গরুতে পাওয়া যায়। হ্যাঁ 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 তো সেটাকে গরুতে, হ্যাঁ হ্যাঁ বল কি বলতে চাচ্ছিলি, বল কমপ্লিট। তো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে যে কালচার করতে 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 এটার যে রোগ করার যে হ্যাঁ রোগ করার যে একটা ক্যাপাসিটি, ওটা নষ্ট ক্যাপাসিটি, করে হ্যাঁ দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো না? এটা দেখা গেছে যে এই আসলে বিসিজি ভ্যাকসিনটা তৈরি করতে ইটস টুক 14 ইয়ার্স আচ্ছা, অ্যাকচুয়ালি। যে এই যে তুই বললি যেটা যে বোভিস থেকে নিয়ে আসার পরে এটাকে মানে কি বলে এটা কালচার করে আর কি, কালচার হ্যাঁ, করে এটাকে নিয়ে আসে। তো কিন্তু আমাদের ভ্যাকসিনের কাজটা হচ্ছে গিয়ে যে ওটা অটোমেটিক যে কালচার করার টাইমটাকে লেস টাইম কনজিউমিং, ভ্যাকসিনটা দিয়ে দিল। সো এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করলো, আর ইনেট ইমিউনিটিকে অপেক্ষা করতে হলো না, কারণ ইট টেক্স টাইম। 18 থেকে 12 দিন পরে ইনেট ইমিউনিটিটা কি করবে, অ্যাডাপটিভ মানে ডেনড্রাইট সেলটা তো বি আর টি সেলকে স্টিমুলেট করে, দেন বি এন্ড টি সেল কাজ করতে পারবে। কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া ইন দ্য মিন টাইম কাজ করে ফেলে, অলরেডি স্প্রেড করে ফেলে, তখন আর ভ্যাকসিনটা দিয়ে কোনো লাভ নাই, তাই তো না? আমরা হচ্ছে তো যে একটা দুর্বল স্ট্রেন অফ মাইকোব্যাকটেরিয়াম দিয়ে আমাদের রোগ প্রতিরক্ষা ক্ষমতাকে বুঝাই, যে যখন হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ একটা হ্যাঁ টেররিস্ট, সো ইটস লাইক এ ড্রিল, একটা ড্রিল Yes. করা হয় যাতে অ্যাকচুয়ালি যখন আগুন লাগে যাতে আমরা খুব জি। দ্রুত রেসপন্স করতে পারি, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ সেটা ইটস এটাই। এসেনশিয়ালি লাইক দ্যাট। সো এখানে Yes. মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি পড়ছি, আমরা আমাদের প্রিভিয়াস এপিসোডে অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে এবং রোগ প্রতিরক্ষা নিয়ে অনেক আলাপ করছি, হুম, এবং আমাদের একটা এমফাসিস ছিল মেমোরি বি সেলস, যেটা Yes. অ্যান্টিবডি তৈরি করে, কিন্তু না, মেমোরি বেস সেল অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তৈরি করে না। মেমোরি বেস বি সেলটা হচ্ছে যে বি সেল হচ্ছে মেমোরি তৈরি করে। আমি তোকে আচ্ছা। আমার স্ক্রিনে এটা দেখাই। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে দেখ এখানে যে মেমোরি বি সেলটা হচ্ছে বি সেল থেকে আসে। এই যে যখন বিসিজি ভ্যাকসিনটা দেয়া হলো, দেখা যাচ্ছে আমি যে না পয়েন্ট আউট না করছি? না দেখা যাচ্ছে জাস্ট আ মিনিট, শেয়ার স্ক্রিন। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ। সো এই যে এটা হচ্ছে ভ্যাকসিনটা এটা ইন্টারডার্মালি দেওয়া হয়, হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম বিসিজি ভ্যাকসিন যেটা, সেটা স্কিনের নিচে দেওয়া হয়। স্কিনের নিচে কি থাকে, আমাদের থাকে সফট টিস্যু, তাই না? সফট টিস্যু এন্ড দেন থাকে ব্লাড ভেসেল। সো এই যে ডেনড্রাইট যেটা, ঠিক আছে, ডেনড্রাইট, এই যে এই সেলটা হচ্ছে ডেনড্রাইটটা থাকে সফট টিস্যুতে। এটা অ্যাকচুয়ালি যখন ভ্যাকসিনটা দেয়া হলো তখন ডেনড্রাইট সেলটা যে ভ্যাকসিনের কম্পোনেন্ট একটা প্রোটিন কম্পোনেন্টকে এটা খেয়ে ফেলে, ঠিক আছে? খেয়ে ফেলে এই ডেনড্রাইট সেলটা, সরি, হ্যাঁ, এই ডেনড্রাইট সেলটা কি করবে, এই যে লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে লিম্ফ নোডে যাবে, ঠিক আছে? লিম্ফ নোডে যাওয়ার পর লিম্ফ নোডের মধ্যে আছে তোর টি সেল আর বি সেল। টি সেলটা হচ্ছে ডেনড্রাইট সেলটা মানে এই লিম্ফ্যাটিক সিস্টেম বাংলায় কি বলে কোচি এটা ভাই? অ্যাকচুয়ালি বাংলা খুব আমি কঠিন, জানি আমি না। জানি না। লসিকা তন্ত্র। লসিকা, ও গড, ইয়েস। তো লসিকা তন্ত্রের মাধ্যমে তো দেখ এটা থেকে বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপর লসিকা তন্ত্র। সো এই লিম্ফ নোডের মধ্যেই আছে তোর টি সেল আর বি সেল। মেইনলি টি সেলটা হচ্ছে যে ওই যে ব্যাকটেরিয়ার যে কম্পোনেন্টটাকে সেটাকে রিকগনাইজ করে ওটা বি সেলকে জানায় যে দেখ এই যে আসছে একটা অর্গানিজম, এটার বিরুদ্ধে তো কাজ করতে হবে। তখন বি সেলটা কি করে, অ্যান্টিবডি ক্রিয়েট করে, ঠিক আছে? বি সেলের আবার একটা পার্ট কি করে, তখন প্লাজমা সেল নামের একটা সেল তৈরি করে, যেটা হচ্ছে মেমোরি। মেমোরিটার কাজ হচ্ছে এটা চিনে রাখে, ধর ভ্যাকসিনের ওই মানে যে মাইক্রো অর্গানিজমটা ওইটাকে চিনে রাখে। সো পরবর্তীতে ধর 1 বছর 2 বছর পর বা 6 মাস পরে যখন সেম অর্গানিজমটা আবার অ্যাটাক করে, তখন ডেনড্রাইট সেলটা ওই একই সিস্টেমে লসিকা তন্ত্রের মাধ্যমে এসে মেমোরি সেলকে বলে যে ভাই দেখো এইটা আগে আসছিল। তো তখন এই মেমোরি সেলটা অটোমেটিক্যালি ওই মানে ওই ইয়েটাকে অর্গানিজমকে চিনে নিয়ে ব্যাকটেরিয়ার অ্যান্টিবডি তৈরি করে সাথে সাথে এটাকে মানে তখন সিস্টেমটা এত মানে লেন্দি হয় না, খুব তাড়াতাড়ি মানে প্লাজমা সেল মেমোরি সেলটা কাজ করতে পারে ডিজিজটার এগেইনস্টে। তো এটা এইভাবে হচ্ছে ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কাজ করে। প্লাজমা সেল এসেনশিয়ালি হচ্ছে তাহলে মেমোরি বি সেল, মেমোরি বি সেল, ইয়েস রাইট? ইয়েস আচ্ছা, ইয়েস। তো ভ্যাকসিনের বেসিক উদ্দেশ্য, এই বিসিজির বেসিক উদ্দেশ্য হচ্ছে যাতে মেমোরি বেসেল, এই মেমোরি বেসেলটা তৈরি করে রাখা, হ্যাঁ, প্লাস যাতে মেমোরি বেসেলটা তৈরি করে রাখা আগে থেকে। প্রিভেনশনটা কি, আগে থেকেই আমি জেনে রাখলাম যে যে কোনো সময় আমার যদি আবার অ্যাটাক হয় তখন আমি আগে থেকে এটার বিরুদ্ধে কাজ করতে পারবো, সো আমার কোনো চিন্তা নাই। আচ্ছা, টি সেলের কি কোনো ভূমিকা নাই নাকি? টি সেলেরও তো মেমোরি টি সেল। না,
এই যে হ্যাঁ। টি সেলটাই তো বি সেলকে স্টিমুলেট করে। B cell টি কে সেলটা stimulate করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ টি সেলটা হচ্ছে ডেনড্রাইট সেলটা বলে টি সেলকে এটা একটা মানে বন্ধুত্বের মতো আর কি, হুম, কমিউনিকেশন। হুম, ডেনড্রাইট হ্যাঁ, সেলটা নিয়ে টি সেলের কাছে যায়, টি সেল বলে বি সেলকে যে ভাই কাজ কর, দেন বি সেল হচ্ছে মেইন কাজটা করে। বি আচ্ছা। সেল নিজেও অ্যান্টিবডি ক্রিয়েট করে যেটা সরাসরি ওই অর্গানিজমের এগেইনস্টে কাজ করলো, প্লাস ও রেডি করে মেমোরি সেলকে যাতে পরে যদি কোনোদিন আবার সেম ইনফেকশন হয় তখন ও অটোমেটিক্যালি কাজ করতে পারে। আচ্ছা, এখন আমার- এখন তো এর আমার মধ্যে প্রশ্ন হলো আমাদের সাথে জয়েন করেছে হাসান সাদিকই, তাকে হচ্ছে ওয়েলকাম। তো এখন সবাই বোধহয় প্রশ্ন অনেক জমে গেছে না? হ্যাঁ, আমার প্রশ্ন অনেক প্রশ্ন আমার আছে। কাছে আগে, জি। কি বলে আমি কিছু বলবো কচি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝলাম যে হ্যাঁ এভাবে ভ্যাকসিন তো প্রত্যেকটা ভ্যাকসিনেরই স্ট্র্যাটেজিতে হুম। অনেকটা কমন, এটা সিমিলারিটিস যেটা আমরা দেখলাম যে হুম, হ্যাঁ আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তার এগেইনস্টে হুম, বডিকে ট্রেন করতেছি, পরবর্তীতে যদি সত্যিকারের শত্রু আসে তখন তার হুম। বিরুদ্ধে যাতে সাথে সাথে কাজ করতে পারি, এই হ্যাঁ হচ্ছে হ্যাঁ মূল হ্যাঁ। কথা। এখন আচ্ছা, কথা আপনি হলো কি বিসিজি কেন, হ্যাঁ ওয়াই বিসিজি হ্যাঁ এবার আমি বলি, কেন, ওটা এবং আমার এটার সাথে স্লাইডেই কোভিডের কি আছে। সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ এই জন্য এই স্লাইডটা আমার তৈরি করা, এটা আমি একটু বলি এখন। হ্যাঁ, ওকে, সো যেটা অলরেডি ইয়ে বললো, সো এখন অলরেডি যেহেতু কোভিড সিচুয়েশনে খুব মহামারী অবস্থা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না 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 দেখা আবার যাচ্ছে না। আবার ও share করতে হবে। আচ্ছা, ওকে লেটস সি। আবার তো share করতে হবে। শামিলের প্রশ্ন কি আছে স্বামীর প্রশ্নটা কি ছিল? এই সময়? আচ্ছা, আমার প্রশ্নটা ছিল বেসিক্যালি ওই রিলেটেডই, যে হ্যাঁ। মানে যেটা আসলে কোচি ভাই করে ফেলেছে, যে মানে অনেক ভ্যাকসিনই তো আমরা নিই, তাহলে কেন পার্টিকুলারলি বিসিজি ভ্যাকসিন নিলে হ্যাঁ হ্যাঁ আমরা এই জন্য আমি এটাই, বলছি, এটা আমি বলছি। সো অলরেডি যেটা কি বললো হাইপোথিসিসটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা আমি বলি, যে অলরেডি আনিস তো বলে দিল যে বিসিজি ভ্যাকসিনেশন দেখা গেছে যে যেসব কান্ট্রিতে, আমার স্ক্রিন দেখা যায় তো না? হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে কিন্তু খুবই এখানে যদি ছোট আর কি। হ্যাঁ, ছোট, দেখা আচ্ছা যাচ্ছে ওকে না। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, লাইক চায়না, ইরান, কোরিয়া, যেসব জায়গায় আর কি কারেন্ট ন্যাশনাল পলিসিতে বিসিজি ভ্যাকসিনটা আছে, দেখেন ওদের কেস এবং ডেথের যে রেশিও সেটা অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক কম, ঠিক আছে? সো এই হাইপোথিসিসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি বললো যে তাহলে বিসিজি ভ্যাকসিন কাজ করতে পারে। হ্যাঁ, কেন কাজ করতে পারে, এটা হচ্ছে বিএমজে একটা পেপার পাবলিশ করেছে। ওরা দেখিয়েছে যে অ্যাকচুয়ালি বিসিজি ভ্যাকসিন একটা ট্রেন্ড ইমিউনিটি ক্রিয়েট করে। সেটা কি, যেসব যারা বিসিজি ভ্যাকসিন যারা ইউজ করে তাদের হচ্ছে 30% বিসিজি ভ্যাকসিনের আগেও স্টাডি হয়েছে যে অন্যান্য শুধু টিবি ছাড়াও অন্যান্য ইনফেকশন 30% কমাতে পারে। প্লাস যেসব বাচ্চারা অ্যাকচুয়ালি বিসিজি ভ্যাকসিনেটেড হয় তাদের অন্যান্য রোগেও থেকেও মানে মর্টালিটিটা ডিক্রিজ করে যারা বিসিজি অ্যাকচুয়ালি পায়নি। কেন? এখন বিএমজে যেই মেটা অ্যানালাইসিসটা করেছে, ওরা দেখানোর চেষ্টা করেছে যে বিসিজি অ্যাকচুয়ালি ইনেট পার্টটা, ইমিউনিটির যে ইনেট পার্টটা সেটাকে অনেক বেশি বুস্ট আপ করতে পারে। কেন? এটা বলে যে এই ভ্যাকসিনের মধ্যে একটা অ্যান্টিজেন আছে, যে অ্যান্টিজেনটা হচ্ছে অ্যান্টিজেন 85। তো অ্যান্টিজেন 85টার কাজ হলো আমাদের যে ইনফ্লামেটরি সিস্টেম, হ্যাঁ, যেগুলো হচ্ছে ইন্টারলিউকিন, তারপর AB6 এন্ড TNF আলফা, এগুলাকে অনেক বেশি বুস্ট আপ করে এবং এতে দেখা যায় যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এন্ড ডেনড্রাইট গুলো নর্মাল বডিতে যেভাবে কাজ করে, কিন্তু যারা বিসিজি ভ্যাকসিনেটেড হয় তাদের বডিতে অনেক বেশি দ্রুত কাজ করতে পারে। এটাকে ওরা ডিফাইন করেছে ট্রেন্ড ইমিউনিটি হিসেবে, এবং ওরা বলছে যে বিসিজি ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এন্ড ডেনড্রাইটকে হাইপার চার্জ করে ফেলে। তো এই জন্য এবং হাইপার চার্জের একটা পার্ট হচ্ছে এই অ্যান্টিজেন 85টা অ্যাকচুয়ালি ইন্টারফেরন গামা, ঠিক আছে, যে ইনফ্লামেটরি রিঅ্যাকশন তৈরি করে, যেটা হচ্ছে ম্যাক্রোফেজকে, কারণ আমাদের ইনেট ইমিউনিটি একটা পার্ট হচ্ছে ম্যাক্রোফেজটা অ্যাকচুয়ালি কি করে, যে ধরেন যখন ভ্যাকসিনটা দেয়া হলো, ভ্যাকসিনের কিছু পার্টিকেলকে ওরা এক্সপ্রেস করে নিউট্রোফিলের কাছে। নিউট্রোফিলটা থাকে হচ্ছে ব্লাড সেলে, এটা যখন লিক করে এটা ম্যাক্রোফেজের কাজটাকে আরো সহজ করে দেয়, এবং নিউট্রোফিল ডিরেক্টলি ওই অর্গানিজমের এগেইনস্টে কাজ করে নিজে একটা সুইসাইড করে ফেলে, ওর আর কোনো কাজ নেই। কিন্তু ম্যাক্রোফেজটা কিন্তু আবার লিম্ফোসাইট সিস্টেমের মাধ্যমে যে টি সেলের সাথে কাজ করে এই যে ম্যাক্রোফেজটাকে আরো টি সেল আরো বেশি জেনারেট করে এবং এরা হাইপার চার্জ করে দেয় আমাদের ইনেট ইমিউনিটিটাকে। Tulsi, can we say that হ্যাঁ, BCG is a special vaccine? yes, Because the special vaccine because it is one of the few vaccine yes, যেটা হচ্ছে যে
মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হচ্ছে সেলের ভিতর থাকে এবং এটা ইন্ট্রাসেলুলার প্যাথোজেন এবং এটা কিন্তু ওই ব্যাকটেরিয়াকে না মেরে ওই পুরো সেলটাকে মেরে ফেলে, হ্যাঁ হ্যাঁ তাই না? সো দ্যাট ইজ হ্যাঁ। এসেনশিয়ালি হাউ ভাইরাসেস ওয়ার্ক। এবং বিসিজি ভ্যাকসিনেশন রিপারপাস করা হয়েছিল ইভেন ফর ক্যান্সারস, ফর সাম ক্যান্সারস, ফর লাইক ব্লাডার ক্যান্সার ফর এক্সাম্পল। এটা নিয়ে ট্রায়ালস চলতেছে। সো এটা দেখা যাচ্ছে যে এটা ইটস নট নেসেসারিলি এ স্পেসিফিক কাইন্ড অফ রোগ প্রতিরক্ষা against যক্ষা। স্পেসিফিক ডিজিজ, হ্যাঁ, it's এটা also general যক্ষা ছাড়াও আরো হ্যাঁ। বিভিন্ন ডিজিজের এগেইনস্টে কাজ। অ্যাকচুয়ালি মেইনলি এটা ভ্যাকসিন, এটা অলরেডি ট্রায়াল চলছে 4টা কান্ট্রিতে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রতিবার একটা প্রশ্ন আছে। হ্যাঁ শিওর শিওর। না, প্রশ্নটা প্রাসঙ্গিক। আমরা একটু অন্য ডাইমেনশনে চলে গেছি কথার মধ্যে, তারপর আমি করে রাখি প্রশ্নটা। সেটা হচ্ছে যেমন আমি বাংলাদেশের কথাই যদি চিন্তা করি, আমরা কিন্তু টপ 10 টিবি বার্ডেন কান্ট্রির মধ্যে কিন্তু একটা, পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এবং ধারণা করা হয় যে আমরা ম্যাক্সিমাম পপুলেশন আসলে এটা এক্সপোজড, তারা কিন্তু টিবি তে এক্সপোজড, এবং অনেকের মধ্যে কিন্তু ওই রিয়েল টিবি অর্গানিজম দিয়ে তাদের মধ্যে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে গেছে। ইমিউনিটিটা আছে অলরেডি, ইমিউনিটি আছে অনেকের, সেটা বিসিজি ভ্যাকসিনেশন নট অনলি দ্যাট, না অনেকের exposure অ্যাডাল্টের এর ক্ষেত্রেও কারণে। আমাদের exposure অনেকেরই এর দেখা কারণে। যাবে যে স্ক্যান করলে আমাদের টিবি পাওয়া যাবে, মানে আমরা কিন্তু ভেতরে সেটাকে পালতেছি বডির ভেতরে, এবং আমরা কিন্তু এটার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছি বাংলাদেশে। Yes, তো yes. এটা কি কোনো বেনিফিট দিচ্ছে কিনা বাংলাদেশে, বা দিবে কিনা? এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করে নেই। আমাদের ফজলে রাব্বি ভাই এর মধ্যে এসে একটা কমেন্ট করেছেন যে আমাদের যে একটা প্রসঙ্গ ছিল যে কারো যদি দাগ না থাকে তার মধ্যে কি বিসিজি নাই। তো রাব্বি ভাই বলছেন যে অনেক ক্ষেত্রে দাগ না থাকলেও এমন হতে পারে যে টিকা দেওয়া হয়ে থাকে, তাহলে হয়তো তার মধ্যে ভ্যাকসিনেশন আছে। মানে আচ্ছা, এটা দেখার কি কোনো উপায় আছে যে ওই রোগ প্রতিরক্ষাটা ডেভেলপড হয়েছে কিনা? আমরা কি কোনো অ্যান্টিবডি সবচেয়ে এখানে আমি একটু বলি যে হ্যাঁ, এটা কিন্তু আমাকেও তাই বলা হয়েছিল, ঠিক আছে? এটা আমি আর আর্গুও করিনি, কারণ আমি এটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা জানি না যে দাগ না থাকলেই যে প্রোটেকশন থাকবে না। কিন্তু সত্যি কথা বলতে এই প্রোটেকশন কিন্তু বড়দের ক্ষেত্রে দেয় না, এই বিসিজি এটা বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে কিন্তু ওই, নাহলে বড়দের হয় কেন? বাংলাদেশে এত টিবি তারপর হচ্ছে কেন? সবাই কিন্তু ভ্যাকসিন পেয়ে আসছে। কারণ হচ্ছে যে এক্সপোজারের কারণে অ্যাডাল্ট আসলে ভ্যাকসিন এখনো তৈরি হয়নি, কিন্তু এটা পায় না। কিন্তু তারা অ্যাডাল্ট এটা থেকে ভ্যাকসিনেশন তারপরও এটার থেকে কোভিড এর বিরুদ্ধে আমরা যেহেতু ছোটবেলায় পেয়েছি, কোভিড এর বিরুদ্ধে কোনো আমরা বেনিফিট পাবো কিনা না, সেই সাধারণত দেখা যাচ্ছে যে আপনি যে পারসিস্টেন্ট কমেন্টটা করলেন কচি ভাই, সেটা আমাদের একজন দর্শক এসে বলেছে, হাফিজুর রহমান হাফিজ। উনি বলছেন যে there is no evidence the BCG vaccine works for people over age of 35. Yes, এটাই বলতে চাচ্ছিলাম। এটা আচ্ছা, না এখানে অ্যাকচুয়ালি কোভিড এর ক্ষেত্রে যেটা বলছি বা এই কোভিডে আমাদের আলোচনা এটা হচ্ছে আমরা কিন্তু এটা টিবির এগেইনস্টে কাজ করবে এটা বলছি না, আমরা কিন্তু বলছি যে এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করবে। এজন্য যদি বাচ্চা এবং ওল্ডারকে আমরা দিতে পারি এই ভ্যাকসিনটা, তাহলে বিশেষ করে এই যে আমি বললাম না 4টা কান্ট্রিতে হচ্ছে অলরেডি কোভিড-19 প্রিভেনশনের জন্য স্পেশালি হেলথ ওয়ার্কারদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, যাতে অ্যাটলিস্ট যারা একদম ফ্রন্ট লাইনে কাজ করছে তারা যদি ভ্যাকসিনটা পায় তাদের, কারণ আপনারা দেখবেন যে আমাদের কিন্তু ফ্যাসিলিটি রেশিও হচ্ছে গিয়ে খুবই কম, 1:6, ঠিক আছে, যদি ওভাবে ধরেন। কারণ অনেকেরই তো হচ্ছে কিন্তু সবাই তো মারা যাচ্ছে না, সবাই কিন্তু অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন আর কিছু লোক মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের কি প্রমাণ হচ্ছে যে তাদের ইনেট ইমিউনিটিটা কোনো একটা গড়বড় আছে। তো আমরা যদি ইনেট ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে পারি, রিচার্জ করতে পারি, ইয়েস হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ, আমি ওইটা শেষের পরে আচ্ছা। সো তো থিওরিটা হচ্ছে ওটাই। এটাকে বাংলায় কি বলা যায়? আমাদের দর্শকরা বোধহয় অনেকে ক্লিয়ার করতে পারতেছে। জন্মগত প্রতিরক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা মানুষের একটা প্রতিরোধ ব্যবস্থা আছে। তাহলে জন্মগতভাবে প্রতিরক্ষা যে ব্যবস্থা, ইমিউনিটির ক্ষেত্রে আমরা দুইটা ক্লাসিফিকেশন করি, মানে দুইটা হচ্ছে মেজর ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ইনেট আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। তো ইনেট মানে হচ্ছে যেটার জন্য যেটা আগে থেকেই আপনার মধ্যে আছে, তার জন্য আপনার নতুন করে হচ্ছে। আমি এটা শুদ্ধ বাংলাটা জানি, আমি একটু বলবো শুদ্ধ বাংলাটা। শুদ্ধ বাংলাটা একটু বলি। শুদ্ধ বাংলা হচ্ছে যেটা জন্মগত বা ইননেট বলতেছে, ওটাকে আমরা বলি সহজাত প্রতিরক্ষা। সহজাত প্রতিরক্ষা, আচ্ছা ঠিক আছে, জন্মগত প্রতিরক্ষা। আর আরেকটা হচ্ছে যেটা রোগে ভুগে বা ভ্যাকসিন পেয়ে যেটা অর্জন করছি, সেটা অর্জিত প্রতিরক্ষা, যেটাকে আমরা অ্যাডাপটিভ বলতেছি। আরেকটু বলি ভ্যাকসিন না, ভ্যাকসিন পেলেই শুধু অ্যাডাপটিভ হয় না, অ্যাডাপটিভ ইনেট ইমিউনিটির একটা কাজই হচ্ছে অ্যাডাপটিভ তৈরি করা বা তাহলে এই দুটো ওয়ার্ড চ্যালেঞ্জ পেয়ে দিতে হবে।
হ্যাঁ কচি ভাই আমি হ্যাঁ, শেষ করি দুইটা তো ওয়ার্ডকে যাদের যদি হ্যাঁ আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে ওই ইনেট আর হচ্ছে অ্যাডাপটিভ অ্যাডাপ্ট কথাটার হুম, অর্থ হচ্ছে মানে অভিযোজন করা আমরা কোনো কিছু হ্যাঁ যখন আমাদের অভ্যাসগত বা অভিজ্ঞতার মাধ্যমে যদি আমরা কোনো কিছু নতুন করে অর্জন করি সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডাপটিভ আর যদি ইনেট কি সেটার জন্য আমাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই ওটা এমনিতেই শিওর, আছে স্বভাবজাতভাবেই এমনিতেই আছে আছে। তো এই হ্যাঁ দুইটা কারণ পার্থক্য করা হ্যাঁ কারণ আসলে ইনেট ইমিউনিটিটা তো আলটিমেটলি অ্যাডাপটিভ ইমিউনিটির দিকে যাবে, কিন্তু তার আগেই যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া তো খারাপ, ওরা যদি এমনিতেই ছড়িয়ে যায় তখন আর ইনেট আর অ্যাডাপটিভটা তৈরি হলো না, তার আগেই আমি মারা যাবো। তো এক্স্যাক্টলি তাহলে ভ্যাকসিন বা ইনেট ইমিউনিটি থাকার ড্রাগের সুবিধা কি হ্যাঁ আমি যে ভাইরাসকে কখনোই যে ভাইরাস আমাকে অ্যাটাক করে নাই সেই ভাইরাসও প্রথমবার যখন আমাকে অ্যাটাক করে সেই সময়েও আমার প্রতিরোধ ব্যবস্থা ওই ভাইরাসের বিরুদ্ধে কাজ হ্যাঁ হ্যাঁ করতে পারে বা যে হ্যাঁ হ্যাঁ ব্যাকটেরিয়া হ্যাঁ আমাকে আমার শরীর কখনো হচ্ছে দেখে নাই সেই হ্যাঁ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও আমার শরীর হচ্ছে যে এই যে হ্যাঁ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হ্যাঁ করতে পারে এটাকেই বলে হচ্ছে ইনেট হ্যাঁ ইমিউনিটি and COVID-19 হচ্ছে সেটার এক্সাম্পল, বিকজ a lot of people are getting well না, কারণ এখন তো কোনো মেডিসিন নাই, কোনো ড্রাগ নাই, কিন্তু অনেকেই তো সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছে, তার মানে কি তার ইনেট ইমিউনিটি ঠিকমতো কাজ করছে, ইনেট ইমিউনিটি ঠিকমতো কাজ করছে, তাদের ইমিউন সিস্টেমটা অন্য যারা মারা যাচ্ছে তাদের তুলনায় স্ট্রং, এটা হচ্ছে এটার ব্যাখ্যা। আচ্ছা এটা সো এই প্রসঙ্গে আমি জাস্ট ওই পেপার একটা যে পেপারটা পাবলিশ হয়েছে ওইটা একটু শেয়ার করে হ্যাঁ তার হ্যাঁ, পেপারে হ্যাঁ, যাওয়ার sure. আগে আমি শামির এবং হাসানের কি কোনো প্রশ্ন আছে কিনা মানে যে কোনো হ্যাঁ প্রশ্ন কারণ আমাদের একটা ওয়াইড ভ্যারাইটির প্রশ্ন দরকার হ্যাঁ তাই হ্যাঁ না হ্যাঁ কারণ আমাদের অডিয়েন্স তো হচ্ছে ওয়াইড ভ্যারাইটির অডিয়েন্স আচ্ছা শামির Sure. জামির আনমিউট করো তো আমি একটু বলি আরেকটু ইম্পর্টেন্ট কেন আসলে বিসিজি নিয়ে কথা বলছি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে কেন ওয়াই নট COVID-19 ভ্যাকসিন স্পেসিফিক্যালি, কারণ অ্যাকচুয়ালি যদি আপনি জানি না যে আমাদের অডিয়েন্সের যারা ভ্যাকসিন সম্পর্কে কতটুকু আইডিয়া আছে, কারণ অ্যাকচুয়ালি একটা ভ্যাকসিন প্রডিউস হলো কিন্তু ওটা আমি জেনারেল পপুলেশনে যখন ইউজ করবো ইট টেকস আ লট অফ টাইম, যদিও ফেজ 1 ট্রায়াল যেগুলো হচ্ছে অলরেডি শুরু হয়েছে, স্পেসিফিক্যালি ম্যাডোনা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউএসএ তে যে ট্রায়ালটা করছে ফেজ 1 ট্রায়ালটা ওর যতই দ্রুত করছে এবং তারা কিন্তু এজিউম করছে যে 14 থেকে 18 মাস সময় লাগবে ভ্যাকসিনটা তৈরি করতে, তাই সেটা নিয়ে ভ্যাকসিনটা আমরা একটা জেনারেলাইজ এপিসোড করতে। করেছি আমাদের দর্শকরা হচ্ছে ওইটা সম্বন্ধে বেশ ভালোই অবগত আছে যে মানে হ্যাঁ জেনারেলি কোভিড এর ভ্যাকসিন তৈরি করাটা কি রকম কঠিন সেই কারণে আমাদের কঠিন, আজকের হ্যাঁ পর্বটা করা যে এটার একটা অল্টারনেটিভ টুল হিসেবে হ্যাঁ, এটা সো ব্যবহার সো করা যায় দিস ইজ দ্য অল্টারনেটিভ, সো হ্যাঁ বিসিজি যেটা এটা একটু চিপ ভ্যাকসিন প্লাস হচ্ছে গিয়ে ডেভেলপিং কান্ট্রিতে এটা অ্যাভেলেবল, সো ওয়াই নট উই ট্রিট ইজ অ্যাজ অ্যান অল্টারনেটিভ, এবং বিশেষ করে যারা হাই রিস্ক পপুলেশনে আছে তাদের উপর আমরা এটাকে ট্রাই করতে পারি। তো এখানে তো আমি এখন শামির আর হচ্ছে হ্যাঁ। হাসানের কাছে যাই দেন আই উইল গেট ব্যাক টু ইউ আচ্ছা আমার আসলে প্রশ্নটা হচ্ছে আমার ওই স্লাইডের একটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছিল যে আপনি বলছিলেন যে বিসিজি ভ্যাকসিনটা যখন দেওয়া হয় ওর যে অ্যান্টিজেন 85টা থাকে ইয়েস ইয়েস এইটা ইয়েস হচ্ছে খুব ক্রিটিক্যাল আমার কাছে মনে হয় যে আজকে আমার এতক্ষণ আলোচনা মেইন ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এইটা কারণ ইয়েস ইয়েস আমরা অনেক ভ্যাকসিনই বানাই সমস্যা হচ্ছে সব ভ্যাকসিন ভালোভাবে অ্যান্টিবডি তৈরি করতে পারে না, অর্থাৎ একটা রোগ Yes. প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার জন্য যে উস্কানিটা দেওয়া দরকার সেটা দিতে পারে না, যেটাকে আমরা মানে হ্যাঁ হ্যাঁ সায়েন্সে বলে থাকি জেনারেলি ইয়েস অর অ্যান্টিজেনিক হুম। পাওয়ার। তো Sure. অ্যান্টিজেন 85টা অনেক ভালো একটা অ্যান্টিজেন, ও খুব ভালো একটা উস্কানি দিতে পারে যে যার কারণে ওই হাইপার চার্জ হচ্ছে সহজাত যেই ইমিউনিটি রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং অর্জিত যে রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা খুব হাইটেন্ড হয়। আর সেকেন্ড পয়েন্টটা যেটা আমার আনিসের একটা পয়েন্ট খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে নরমালি অধিকাংশ ব্যাকটেরিয়া কোষের বাইরে থাকে, বাট এই যক্ষার যে ব্যাকটেরিয়াটা ওইটা কোষের ভেতরে থাকে। ভেতরে থাকে আর কারা কোষের ভেতরে থাকে? ভাইরাস, ভাইরাসও কোষের ভেতরে থাকে। যেহেতু এই ব্যাকটেরিয়াটা কোষের ভেতরে থাকে ভাইরাসের মতন, সুতরাং এইটার কাজ করার মেকানিজমের সাথে ভাইরাসের কিছুটা সাদৃশ্য আছে, যার কারণে হয়তো এইটার ভ্যাকসিনটা অন্যটাগুলোর থেকে বেটার কাজ করবে। বেটার কাজ আমি আপনাদের আলোচনা থেকে মোটামুটি এই দুইটা পয়েন্টই মেজর বলে মনে করছি। So that was রিয়েলি my- গুড কমেন্টস ফ্রম শামির। তো আমরা হ্যাঁ, আবার এটা খুব ইম্পর্টেন্ট। সবার কাছে যাব, তার মধ্যে হাসানের কাছ থেকে কোনো কমেন্ট আছে কিনা? আমার এই মুহূর্তে কোনো কমেন্ট নেই। একই মানে মেইন কথা হচ্ছে যারা এই ফিল্ডের না তাদের ভিউটা আমাদের জানা দরকার যে তারা হ্যাঁ, বুঝতেছে অবশ্যই। কিনা, তাই Sure, না? তো sure. মানে হাসানের কাছে যাই। হ্যাঁ বলছি আরেকটু প্রসিড করো, এরপরে আমি প্রশ্ন Okay, নিয়ে। ঠিক আছে। দেন আনিস ভাই। হ্যাঁ এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে it is a potential alternative BCG vaccine এখনো আমরা লার্জ স্কেল মানে রোবাস্ট এভিডেন্স পাইনি, ওইটা নিয়ে আমি একটু স্ক্রিন হ্যাঁ শেয়ার অ্যাকচুয়ালি হ্যাঁ শিওর স্ক্রিন শেয়ার করে আমি একটু জাস্ট বলি তারপর তোমরা মতামত দিতে পারো। তো এটা হচ্ছে যে স্টাডিটা যেটা পাবলিশ হয়েছে প্রিপ্রিন্ট সার্ভারে, বিএমজেতে হ্যাঁ তো এটা এসেনশিয়ালি দেখাচ্ছে যে
যদি আমরা বিভিন্ন দেশকে ক্লাসিফাই করি বাই হুম, দেয়ার জিডিপি, সো হুম, তিনটা ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, আরেকটা হচ্ছে আপার মিডল ইনকাম এন্ড হাই ইনকাম, আরেকটা হচ্ছে আপার মিডল ইনকাম, আরেকটা হচ্ছে হাই ইনকাম। তো ওরা হুম, হচ্ছে আপার মিডল ইনকাম এন্ড হাই ইনকাম কান্ট্রিজদের মধ্যে যাদের বিসিজি পলিসি আছে এবং যাদের বিসিজি পলিসি নাই, এদের মধ্যে কম্পেয়ার করছে যে ওদের ডেথ কোভিড-19 কারণে কত কতজন মানুষ মারা যাচ্ছে। সো এই কম্প্যারিজনটা করে দেখা গেছে যে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজে তো সবচেয়ে লোয়েস্ট, কিন্তু আমরা যদি হুম, লাইক ফর লাইক কম্পেয়ার করি আপার মিডল ইনকাম হুম, কান্ট্রিজ which did not have any BCG policy and those which had BCG policies, or একটা statistically significant একটা p value পায়, পি ভ্যালু পাই। ঠিক আছে? So হুম, this is like the main figure of this paper. হুম, হুম, এখন আমরা কি এই স্টাডি পড়ে মানে I'm not going to argue whether or not BCG is protective, কিন্তু আমরা কি এই স্টাডি দেখে এটা কি কনক্লুড করা ঠিক হবে কিনা? Because this study used countries, the হুম, countries হুম, which have BCG policy and which don't. So এই হুম, স্টাডি থেকে যেটা এখানে আমরা একটা গ্রুপ কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি যে BCG vaccination can potentially reduce the risk of death from COVID-19. এটা করে কি আমরা ইন্ডিভিজুয়াল পর্যন্ত এই উপসংহারটা ড্র করতে পারি কিনা? আমার তো No, না, এক্স্যাক্টলি আমরা এটা ড্র করতে পারি না, বিকজ যে কোনো এরকম একটা রেজাল্টে যাওয়ার জন্য ইউ হ্যাভ টু টেস্ট ইট ইন হেলদি ইন্ডিভিজুয়ালস। সো হেলদি ইন্ডিভিজুয়ালে জন্য তোমার ফেজ 3 স্টাডি করতে হবে। যে কোনো ক্লিনিক, ইউ নিড টু ডু ক্লিনিক্যাল ট্রায়ালস ইন হেলদি ইন্ডিভিজুয়ালস। So exactly. So So this is a great segue for me to just show the trials that are তাহলে ongoing. দর্শকরা, আজকে আপনাদেরকে আবার আমি একটু মনে করিয়ে দেই আজকে আমাদের ডিসকাশনের টাইটেলটা কি ছিল। টাইটেলটা ছিল যে এই যে বিসিজি ভ্যাকসিন যেটা, সেটা যক্ষ্মার বিরুদ্ধে যেটা বাংলাদেশে দেওয়া হয়, সেটা কি কোভিড-19 বর্তমান যে নোভেল করোনা ভাইরাসের ডিজিজটা ছড়িয়ে পড়ছে সেটার বিরুদ্ধে কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারে কিনা, সেটাই হচ্ছে আজকের টাইটেল। So তো এটা এই হচ্ছে জন্য বলছি যে তুমি কনক্লুশনে এটা এটা একটা হ্যাঁ। মেটা অ্যানালাইসিস ওরা করেছে, কিন্তু তোমার কনক্লুশনে যাওয়ার জন্য ইউ নিড সেরোলজিক্যাল ডেটা। right, কারণ exactly. তখন হ্যাঁ সেরোলজিক্যাল ডেটা লাগবে এবং সেটা অ্যানালাইসিসের জন্য ইউ হ্যাভ একটু টু ডু এটা ফেজ একটু 3 একটু স্টাডি। সহজ করে বলতে হবে, সেরোলজিক্যাল ও ডেটা আচ্ছা, বুঝে না অনেকে এখানে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। সো আচ্ছা বলছি, কারণ আসলে বাংলা একটু খুঁজতে হয়, বিশেষ করে আমাদের একটু টেকনিক্যাল টার্ম গুলো বেশি ইউজ মানে আমরা কি বলতে পারি যে আমাদের রক্তে ওই অ্যান্টিবডিটা আছে কিনা সেটা আগে গবেষণা করে না, দেখতে হবে? সেটা তাহলে আমি গবেষণা চাই করে না। আপনি আমি যেহেতু বলি আপনার ফেজ 3 স্লাইডটা ট্রায়ালটা উপরে বলি। আছে, আপনি স্লাইডটা ব্যাখ্যা করা শেষ করেন, দেন আচ্ছা, আমরা হচ্ছে, কারণ আমরা হ্যাঁ, স্লাইড তো তাড়াতাড়ি তো ইয়ে করে এই স্লাইড থেকে স্লাইডে মুভ অন এই করতে স্লাইডে চাই। আমি খুঁজে পাইছি দুইটা ট্রায়ালস, যেটা হচ্ছে এখন মানে এখন এই ট্রায়ালটা হচ্ছে নেদারল্যান্ডে, ইন্ডিয়াতে। এটা এটা কি এটা নেদারল্যান্ডস? নেদারল্যান্ডে, এটা নেদারল্যান্ডে আই থিংক। আচ্ছা, নো, দিস ইজ অস্ট্রেলিয়া, রয়্যাল অস্ট্রেলিয়া, চিলড্রেন হসপিটাল নেদারল্যান্ড, ইন অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসটা আমি দেখাচ্ছি। সো হুম, ব্রেস হুম, ট্রায়াল, এবং এটা টেস্ট করতেছে বিসিজি ভ্যাকসিনেশন, ইটস এ ফেজ 3 ট্রায়াল। এবং এইখানে আমরা যেমন তুমি যে বলতেছিলা যে অনেক সময় আমাদের, এবং এটা আমরাও বলেছিলাম যে অনেক সময় আমরা ভ্যাকসিন যখন হেলদি ভলান্টিয়ার্স এর মধ্যে টেস্ট করি, আমরা হুম, দেখতে চাই যে অ্যান্টিবডি রেসপন্স হয় কিনা। কিন্তু হ্যাঁ, এখানে দেখো, এখানে ওদের প্রাইমারি আউটকাম কিন্তু হচ্ছে ডিজিজ ইনসিডেন্স। সো এই হুম, জিনিসটাও আমি একটু হাইলাইট করতে চাই যে সব সময় সব ট্রায়ালসে কিন্তু আমরা সেরোলজিক্যাল রেসপন্স যে হবে এটা নট নেসেসারি আমরা দেখবো, আমরা এটা প্রিভ্যালেন্স অফ ডিজিজ অনুযায়ী আমরা আউটকাম হুম, অ্যাসারটেইনমেন্ট করব। সো হুম। এইখানে যেমন এই তাহলে এটা ভ্যাকসিন মেইন টেক অ্যাওয়েটা যদি বলেন যে আমাদের দর্শকদের মেইন টেক অ্যাওয়ে কি নেওয়া উচিত এই ট্রায়াল থেকে। সো এখন এই ট্রায়ালটা অনগোয়িং, এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা তখন এই ট্রায়ালের রেজাল্টস অনুযায়ী আমরা তখন এই উপসংহার দাঁড়াই করতে পারবো যে হ্যাঁ, বিসিজি ভ্যাকসিনেশন দিলে কোভিড-19 এর থেকে আপনি হয়তোবা প্রোটেক্টেড পাবেন বা প্রোটেকশন পাবেন না। আচ্ছা, তো এই উপসংহারটা তৈরি করার জন্য আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালস করতে হবে, ট্রায়াল করতে হবে। এরকম লার্জ স্কেল ট্রায়ালস করতে হবে এই প্রাইমারি আউটকাম মেজারমেন্টস দিয়ে। তো এটাই আমার পয়েন্ট। একইভাবে আমরা আসলে প্রত্যেকটা পর্বেই দেখা যায় আপনারা হয়তো ফ্রাস্ট্রেটেড, আমাদের দর্শকরা হয়তো ফ্রাস্ট্রেটেড যে বিভিন্ন সময় তারা আমাদেরকে অনেক কোয়েশ্চেন করে যে এই জিনিসটা কোভিড-19 এর বিরুদ্ধে কাজ করে কিনা, এই জিনিসটা। আর আমরা প্রত্যেকবারই আমাদের আনসার হয় কি যে ট্রায়াল করতে হবে আপনাদেরকে। তো এটাই হচ্ছে সায়েন্সের প্রসেসটা, হচ্ছে এমনই আচ্ছা, ফ্রাস্ট্রেটিং, কারণ আপনি যদি ট্রায়াল না করেন, আপনি প্রমাণ ছাড়া কোনো কিছুই আসলে বিশ্বাস করা ঠিক না।
হ্যাঁ, কারণ এখানে একটা আমি উদাহরণ দিতে চাই কেন প্রমাণটা দরকার। সেটা হলো যে একটা ভ্যাকসিন যখন আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করি কেন, যাতে আমরা এটার নিরাপদ কিনা। কারণ একটা ভ্যাকসিন বা যে কোনো মেডিসিন আমাদের উদ্দেশ্য কি, যে যাতে রোগটা প্রতিরোধ করে এবং আমাদের মানুষজন নিরাপদ থাকে। এখন একটা ভ্যাকসিনের নিরাপত্তার জনিত যে ডেটা, যদি সেফটি ডেটাটা এনাফ না হয়, এবং তখন কিন্তু এই ভ্যাকসিনটা যদি আমি একটা লার্জ পপুলেশন আমি ইউজ করি, তখন উল্টা ঘটনা ঘটতে পারে। আমি একটা এক্সাম্পল দিতে চাই, এটা হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিনের জন্য হয়েছিল। স্যানোফি পাস্তিউর একটা ফিলিপাইনে ডেঙ্গু ভ্যাকসিন ট্রায়াল করেছিল এবং এত রাশলি ওরা ডেঙ্গু ভ্যাকসিনটাকে ম্যানুফ্যাকচার করলো 2016-তে। হ্যাঁ, ওটা কিন্তু চিলড্রেনে ওরা কোনো ট্রায়ালই করে নাই, কিন্তু ওরা প্রায় 8600 বাচ্চাকে ডেঙ্গি ভ্যাকসিনটা দিল এবং তখন 600 বাচ্চা মারা যায়। এবং এরপরে কিন্তু স্যানোফি পাস্তিউর কিন্তু মানে অলরেডি এখন ক্রিমিনাল একটা পর্যায়ে চলে গেছে এবং স্টিল ট্রায়াল হচ্ছে। তো কচি এই ভাই, জন্য কচি আসলে ভাই, আমার একটা টেস্টিংটা প্রশ্ন, অনেক আমার গুরুত্বপূর্ণ। প্রশ্ন আছে হ্যাঁ, যে হ্যাঁ কিন্তু এই যে বিসিজি, এটা তো অলরেডি প্রুফড একটা জিনিস যে এটা ওরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আমরা ভয় পাচ্ছি, হ্যাঁ, এটা তো অলরেডি ট্রায়াল করা মানুষ পাচ্ছে অলরেডি ভ্যাকসিন হ্যাঁ, হ্যাঁ, এক্সিস্টিং। হ্যাঁ, কিন্তু এটা- কিন্তু আমি একটু এটা বলি, ওর অ্যাডভান্টেজ এটাই। কারণ হ্যাঁ এটা অ্যাডভান্টেজ এই জন্য, কিন্তু দেখবেন যে আনিস যে স্লাইডটা দেখালো ওখানে কিন্তু এটা বলেছে ফেজ 3, কারণ ফেজ 3 এটা এই জন্য সরাসরি ফেজ 3-তে যেতে পেরেছে। তা এইটা না আমি হলে হাইলাইট তো করতে এটা, চাচ্ছিলাম। হ্যাঁ তা না হলে এটা কিন্তু প্রথমে অ্যানিমেলে ট্রাই করতে হ্যাঁ, হ্যাঁ, হতো, exactly, তারপরে exactly. ফেজ 1, ফেজ 2, ইট ইজ লাইক এ ডিকেড প্রসিডিউর। তাহলে আমরা মানে পজিটিভলি বলতে পারি এই কথাটা যে হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই অনেক দূর পজিটিভলি এগিয়ে বলতে গেছি, পারি, আমাদের অনেক অনেকগুলো দূর ফেজ এগিয়ে লাগে গেছি। নাই, অনেকগুলো হ্যাঁ, ফেজ একদম আমাদের ফেজ লাগে 3 নাই। থেকে আমরা শুরু করতে পারলাম এবং হ্যাঁ। আমরা ওয়েট করব যে যত তাড়াতাড়ি আমরা আসলে ডেটাটা পাবো সেটা আমাদের জন্য ভালো। এবং আচ্ছা, আমরা ইন দ্য সেরোলজিক্যাল মিন ডেটাটা টাইম, নিয়ে, হ্যাঁ সেরোলজিক্যাল সেরোলজিক্যাল ডেটাটা আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যখন আমি আগে ভ্যাকসিন দেওয়ার আগে আমি যাদেরকে আমি ভ্যাকসিন দেবো তাদের কাছ থেকে আমি রক্ত নিব। তো ওটাকে বলা হয় যে মানে বেজ লাইন, প্রাথমিক যে রক্তটা। এরপরে ভ্যাকসিনটা দিব, এরপরে যদি এটা এক ডোজ ভ্যাকসিন হয় তাহলে একটা সার্টেন টাইম, সাধারণত বলে যে 4 সপ্তাহ সময় লাগে ভ্যাকসিনটা পেয়ে আপনার শরীরে অ্যান্টিবডিটা তৈরি করতে। থ্রেশহোল্ডটা হচ্ছে 4 সপ্তাহ, মানে 28 দিন। 28 দিন পরে যদি আমি আবার একটা রক্ত নিই, এটাকে বলা হয় যে ভ্যাকসিন পাওয়ার পরে রক্ত। তখন আমি ওই প্রাথমিক রক্ত এবং ভ্যাকসিন পাওয়ার পরে যে রক্তটা হলো, ওই দুটো কম্পেয়ার করে আমি দেখবো যে অ্যান্টিবডি কত দূর, কত ফোল্ড বেড়েছে, মানে কত গুণ বেড়েছে। যদি এটা সাধারণত বলা হয় যদি 4 গুণ বাড়ে, তার মানে আমরা বলতে পারবো যে আসলে যে যেমন আমরা আশা করেছি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবার কথা সেটা তৈরি হয়েছে। ওকে, এখন আমি এখানেই প্রশ্নটা করতে, আমি তখন এই কথাটা উল্লেখ করেছিলাম যে রক্তে আমি অ্যান্টিবডি দেখবো কিনা। এখন এই অ্যান্টিবডিটা কিসের এগেইনস্টে? এটা কি আমি ওই টিবির এগেইনস্টে অ্যান্টিবডিটা দেখবো নাকি না, ওই না, কোভিড এর? আমি কোভিড এর ক্ষেত্রে দেখবো, কারণ কোভিড এর এখন ক্ষেত্রে আমরা দেখবো, যেহেতু exactly. আমরা চিন্তা করছি যে অলরেডি কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। আর বিশেষ করে আপনি যদি দেখেন, খেয়াল করেন যে স্টাডি গুলো হচ্ছে ওরা কিন্তু মেইনলি টার্গেট করছে ফ্রন্টলাইন সোলজার, মানে যারা প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কার প্লাস ডক্টর, তাদেরকে রিক্রুট করছে। যার কারণ ওরা তো অলরেডি এক্সপোজারে আছেই, তো তাদের ক্ষেত্রে আমার স্টাডিটা করাটা সহজ হবে। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ। আমার একটা প্রশ্ন এখানে যে যেহেতু এই সিমটম ছাড়াই যেহেতু করোনা ভাইরাস মানে কোভিড আক্রান্ত হতে পারে কেউ, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি এই ধরনের স্টাডি করি সেখানে এই এইটার বায়াস কতটুকু থাকবে, যে আমি যে আমার যে স্যাম্পল সাইজ বা আমি যে পেশেন্ট গুলোকে যারা আমার টেস্ট পারসন যারা, তাদের যখন আমি টেস্ট করবো আমি জানবো কিভাবে যে এই ভ্যাকসিনের কারণে অ্যান্টিবডিটা এসছে নাকি এর আগে উনি এক্সপোজড হয়েছিলেন এই ভাইরাসটার কারণে? আমার মনে হয় না এটা জানার কোনো রিলায়েবল উপায় আছে। না, এখানে আমি একটু বলতে, এই যে সেজন্যই কিন্তু বিফোর ভ্যাকসিন আফটার ভ্যাকসিন, না না সেজন্যই কিন্তু আমি বলি বিফোর এন্ড এটা, আফটার। না এটা জানা যাবে কেন, আমরা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু হচ্ছে যে হ্যাঁ একটু একজন সিম্পটম মানুষ, থাকবে না, হ্যাঁ একজন মানুষ সিম্পটম থাকবে না। যদি অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার হিসাবে অ্যান্টিবডি দেখায়, এটা আমরা কিভাবে বুঝবো যে এই অ্যান্টিবডিটা ফ্রম হিস্ট্রি কিন্তু প্লাস হচ্ছে গিয়ে না আরেকটা কি না, history. আমি বলি কারণ যখন আমরা ফেজ 4 মানে ট্রায়ালটা করি, তখন ফেজ 4 মানেটা কি, যেমন ফেজ 1 আর 2 তে কিন্তু এক্সক্লুশন, মানে কারা আমার ট্রায়ালে আসতে পারবে আর কারা আসতে পারবে না সেটার মানে ক্রাইটেরিয়াটা এতটা স্ট্রিক্ট থাকে না যেটা ফেজ 3 তে থাকে। তো আমি যদি বলি যে আমি সুস্থ মানুষজনকে নিব, তখন আমার কিছু ক্রাইটেরিয়া থাকবে। আমি কিন্তু রক্ত নেওয়ার আগে ওই সার্টেন ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করছে কিনা, ওই হিস্ট্রি নিব যে আপনার জ্বর আছে কিনা,
আপনার কাশি আছে কিনা। সো আমি তখন আমার ওই ডেটার সাথে যখন বেজ লাইনে যে আগে রক্তটা নিলাম সেটা মিলাবো, যদি আমি দেখি যে তার সাথে কোনো সাইন সিমটম ছিল না, কোনো লক্ষণ ছিল না, প্লাস অ্যান্টিবডি বেজ লাইনে আছে, তখন কিন্তু এটা বলা যায় যে সে এক্সপোজার হয়েছে, কিন্তু আসলে তার মানে অ্যাসিমটোমেটিক এক্সপোজার ছিল। আমি জানি না এটা ক্রিয়েট করবে কিনা। এসেনশিয়ালি ট্রায়ালে নেওয়ার আগে আমরা যদি অ্যান্টিবডি স্ক্রিনিং করে নেই তাহলে ওই ট্রায়াল থেকে এক্সক্লুড করা যাবে ওই পার্টিসিপেন্টকে, না? হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এখানে আসলে কি ডেভেলপমেন্ট সেটিং আমরা এ কি পার্টিসিপেন্টকে তখন কোয়ারেন্টিনে রাখবো যেন তার এক্সপোজার অন্যভাবে না আসতে পারে? হ্যাঁ, আসলে এই যখন এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ক্লিনিক্যাল ট্রায়াল হয় তখন অনেক ইথিক্যাল মানে জিনিসপাতি আসলে ঠিক করতে হয়। কারণ আমি যাদেরকে নিব আসলে তাদেরকে নেওয়াটার তখন এটাকে বলে, যখন আমি এই যে স্টাডিগুলো করি তখন বলতে হয় যে বেনিফিট আর রিস্ক রেশিও করতে, মানে এই অংশগ্রহণ করলে তার মানে কি তার বেনিফিটটা বেশি ঝুঁকির তুলনায় যদি বেশি হয়, বেনিফিটের রেশিওটা বেশি হয়, তখন কিন্তু আমি ক্লিনিক্যাল ট্রায়ালে তাকে নেই। প্লাস হচ্ছে কি যদি অফকোর্স এটা ইথিক্যালি এটা একটা ব্যাপার যে যখন আমি জেনে যাচ্ছি যে যদি স্ক্রিনিং করি বেজ লাইনে যে প্রথমে রক্ততেই যদি আমি পেয়ে যাই, তখন আমার কিন্তু একটা সুযোগ থাকছে যে আমি তখনই তাকে কোয়ারেন্টাইনে নিয়ে গেলাম। তো এটা ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণের জন্য একটা বেনিফিট হিসেবে আমরা দেখাতে পারি। কোচি ভাই, আমি একটু এখানে অ্যাড করতে যাচ্ছি কিছু ব্যাপারে, আমি একটু ডিসএগ্রি করি। কারণ হচ্ছে যে আমাদের ল্যাবেই এই ট্রায়াল এর ব্যাপারে কাজ শুরু হচ্ছে, এবং সেখানে কিন্তু যারা রিকভার্ড পেশেন্ট তাদের ব্লাড যেরকম না হবে তেমনি যাদের কোনো হিস্ট্রি নাই তাদের ব্লাডও না হবে। এবং এখানে কিন্তু একটা অ্যান্টিবডি প্যানেল অলরেডি ডেভেলপ করা হয়েছে আমাদের ল্যাবে, এবং সেখানে এটাই দেখা হচ্ছে, এবং ওই অ্যান্টিবডি প্যানেল দিয়ে বলা সম্ভব যে সে অ্যাসিম্পটোমেটিক হোক যাই হোক তার ইনফেকশন ছিল কিনা। এখন একজনের কোনো সিমটম নাই, কিছু নাই, এবং তার আরটিপিসিআর করে আমি তার ভাইরাস পেলাম না, ঠিক আছে, কিন্তু তার আমি অ্যান্টিবডি পজিটিভ পাচ্ছি, তাহলে তাকে আমার কোয়ারেন্টাইনে নেওয়ার দরকার নেই। আমরা বলতে পারি যে সে আসলে অ্যাসিম্পটোমেটিক অবস্থায় ইনফেক্টেড হয়ে আবার ভালোও হয়ে গেছে। তো কোচি ভাই এখানে তাহলে এটা কি বলা ঠিক হবে যে যারা অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার, যারা ম্যানিফেস্টেশন দেখায় না, তারা অটো ভ্যাকসিনেটেড? অটো ভ্যাকসিনেটেড না, আসলে তো এটা তো অলরেডি বলা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে সিমটমই ডেভেলপ করবে না, অর্থাৎ তার ইমিউন সিস্টেম তাকে ওটা প্রকাশ করার আগেই সেটাকে দমন করে ফেলছে। এটা আমাদের স্টাডির বিষয় যে তাদের কি এমন প্রপার্টিজ আছে যেটা এদের ক্ষেত্রে পার্থক্য, এবং সেটা আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টে হেল্প করবে সেই ডেটা অবশ্যই। হ্যাঁ, এবং এই কারণে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা যে অ্যাসিম্পটোমেটিক যে পেশেন্ট, মানে যাদের কোনো সিমটমই নাই, এবং আমরা এরকম অনেকই পাবো আশা করছি যাদের কিছুই কোনো লক্ষণ ছিল না, হিস্ট্রিতেও কিছু পাচ্ছি না, কিন্তু তাদের অলরেডি তারা ইনফেক্টেড হয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে আসে এবং আমরা 8 মিনিটের মাঝখানে শেষ করতে হবে আলোচনা, তো আমার আপুর কাছে একটা প্রশ্ন ছিল। যেমন এখন অনেকেই অ্যাকচুয়ালি কমেন্টে বেশ তোড়জোড় পাকিয়ে দিচ্ছে যে আমার বিসিজি ভ্যাকসিন দেওয়া নাই, আমি মারা আল্লাহ আমার আল্লাহ কি হবে। তো এখন কথা হচ্ছে, প্রথমত আমরা কিন্তু কেউ বলি নাই বিসিজি ভ্যাকসিন দিলেই কোভিড-19 ভালো হয়। আমরা বলেছি এখানে সম্ভাবনা nobody can tell yet. সুতরাং আপনার ভ্যাকসিন নাই, এটার কারণে আপনার আত্মহত্যা করা লাগবে না, আর ডেমোরালাইজ হওয়ার কোনো কারণ এটা একটু জাস্ট বলে দেন, কারণ অনেকেই আমাদের এখানে কমেন্ট। আমার কিন্তু ওই একটা ওই ডিসকাশন থেকে একটা প্রশ্ন মনে পড়লো, যেহেতু এই একটা কিছুটা হলেও কোরিলেশন আছে, যে কান্ট্রি লেভেলে কোরিলেশন আছে, তাই না? যে কান্ট্রিতে হচ্ছে এই প্রোগ্রাম আছে সেই কান্ট্রিতে হচ্ছে এটা ছড়ানোর সম্ভাবনা কম। তাহলে কি ওভারঅল ওখানে কমিউনিটি লেভেলে কিছু থাকতে পারে নাকি, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি টেস্ট করলে পাওয়া যাবে না? এমনও তো হতে পারে, তাই না? আসলে এখানে না আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে রিপোর্টিং সিস্টেমের একটু গরদ আছে, হতে পারে এটা আসলে আমি ওভাবে বলতে চাই না, কারণ দেখবেন যে ডেভেলপিং সিস্টেম গুলোতে কিন্তু মনিটরিং এন্ড ইভালুয়েশন স্কোপটা একটু কোশ্চেনেবল, একটু প্রশ্নবোধক আর কি। সো যে ডেথ কেস গুলা আসলে রিপোর্টেড হচ্ছে এটাই কি আসল ডেথ কেস কিনা, তো এটা একটা কোশ্চেনের ব্যাপার। আর তবে কজ অফ ডেথ, হ্যাঁ কজ অফ ডেথ, কারণ আসলে কোভিড-19 দিয়ে হইছে নাকি অন্য কোনো কজে হইছে, সেটা আরেকটা হচ্ছে গিয়ে না, কিন্তু দেখা যাচ্ছে কি ডেটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন করতেছে, ডেটার কোয়ালিটিতে যদি প্রশ্ন থাকে তাহলে সেটার উপর কনক্লুড করা খুব কঠিন। হ্যাঁ, তবে না এটা একটা আমার একটা কমেন্ট আর কি, মেবি ইট ইজ আ লিমিটেশন অফ দা পেপার, কারণ হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র পাবলিশ ডেটা নিয়েই নিশ্চয়ই কথা বলছি, but there may be many latent cases, there may be death but not reported.
কারণ এটা আসলে মানে অগ্রাহ্য করার কিছু নাই, কারণ আমাদের যে মনিটরিং এন্ড রিপোর্টিং সিস্টেম সেটা অবশ্যই ডেভেলপড কান্ট্রির মতো পর্যায়ে পৌঁছায় নাই। তো এই জায়গাটাতে আসলে কাজ করা অনেক আচ্ছা, আচ্ছা। দরকার। তাহলে এখানে আমরা শেষের দিকে এসে আনিস ভাইয়ের কাছে যাই। আনিস ভাই, যাওয়ার আগে মানে আপনি যদি দর্শকদেরকে আমাদের আজকের এপিসোডের টেক অ্যাওয়ে গুলো একটু বলেন, ঠিক আছে, যে মানে মেইন পয়েন্ট গুলো কি কি তাদের। তো আমার আমার আমি যতটুকু বুঝতে পারছি যে মেইন পয়েন্ট হচ্ছে যে মানে একটা মেইন পয়েন্ট হচ্ছে যেটা আমরা প্রিভিয়াস এপিসোডেও বলে আসতেছি যে কোরিলেশন ইজ নট কজেশন। ইয়া তো এক্স্যাক্টলি। এখানে বিসিজি ভ্যাকসিনেশনের সাথে বিসিজি ভ্যাকসিনেশন ওই দেশগুলোতে বেশি হবে যেখানে যক্ষ্মার বার্ডেন বেশি, এবং স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রে যক্ষ্মার বার্ডেন লিস্ট ডেভেলপিং কান্ট্রিজে বেশি থাকে, এবং লিস্ট ডেভেলপিং কান্ট্রিজে রিপোর্টিং সিস্টেম ভালো থাকে না। সো এইখানে কিন্তু আমাদের অনেক কিছু চিন্তার বিষয়, আমাদের মানে নিজে চিন্তা করে আমাদের কেয়ারফুলি অ্যানালাইজ করে বলতে হবে যে আমরা যে এখন যে একটা কোরিলেশন দেখতেছি যে বিসিজি ভ্যাকসিন পলিসি যে দেশগুলিতে আছে ওই দেশে বার্ডেন কম, ইট ডাজ নট মিন যে আপনার বিসিজি ভ্যাকসিন নিলে আপনি কোভিড-19 এর থেকে প্রোটেকশন পাবেন, কারণ এটার এখনো কোনো স্ট্রং প্রমাণ নাই। সো লেট দ্যাট বি ভেরি ক্লিয়ার। দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা প্রমাণ করার জন্য দুইটা ট্রায়াল, বড় বড় ট্রায়াল, অস্ট্রেলিয়াতে একটা, নেদারল্যান্ডে একটা অনগোয়িং, আরো দুটো ট্রায়াল হবে, আরো দুটো ট্রায়াল প্ল্যান হচ্ছে, ইউকেতে হচ্ছে এন্ড গ্রিসে হচ্ছে। এক্স্যাক্টলি, এবং 6 মাসের পর এই ট্রায়াল গুলোর প্রাইমারি আউটকাম মেজারমেন্ট করে একটা রিপোর্ট করা হবে। তখন আমরা একটা ধারণা পাবো যে কোন দিকে এই বিসিজি কি আসলেই আদৌ কি প্রোটেক্টিভ কোনো রোল প্লে করে নাকি আসলেই কোনো রোল না, এন্ড দিস ইজ অল অ্যাজ এ রেজাল্ট অফ ভাওতাবাজি। ঠিক আছে? সো এখানে মঞ্জু আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে মানে একটা চিন্তা করে দেখো, এখন কিন্তু একটা মানে বড় কোশ্চেন হচ্ছে, আচ্ছা ধরো পাওয়া গেল হ্যাঁ আসলেই বিসিজি ভ্যাকসিন দেওয়ার কারণে কোভিড-19 এর প্রোটেকশন হয়েছে, তারপর একটা সেকেন্ড প্রশ্ন আসবে, বিসিজি ভ্যাকসিন তুমি শুধু বাচ্চাদেরকে দিচ্ছ, তো হ্যাঁ বাচ্চাদেরকে দিচ্ছি আমি কিন্তু টিউবারকুলোসিস প্রোটেক্ট করার জন্য। আচ্ছা আর এখানে আমরা বড়দেরকে বড়দেরকে হ্যাঁ আমাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে কি আসলে মেইন টেক অ্যাওয়ে ফ্রম দিস ট্রায়ালস হচ্ছে আমরা এটা অ্যাকচুয়ালি ইনেট ইমিউনিটিটাকে বুস্ট আপ করছি, আমাদের ইমিউন সিস্টেম যেটা আমাদের ন্যাচারালি আছে সেটাকে আমরা বুস্ট আপ করে রোগটা থেকে বাঁচার ট্রাই করব। এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি কোভিড-19 এর এগেইনস্টে প্রোটেকশন দিবে না। সো এখানে আমি একটা প্রশ্ন ক্লিয়ার হওয়ার জন্য, এই প্রশ্ন মানে অনেকবারই আসছে এখানে, যে তাহলে এই প্রোটেকশন আমি যদি এই ভ্যাকসিনটা নতুন করে না দেই তাহলে যে বাচ্চাটাকে ছোটবেলায় দেওয়া হয়েছিল ও কি প্রোটেক্টেড থাকবে কিনা, ধরে নিলাম যদি প্রোটেকশন দিয়ে থাকে, কারণ এটার লং টার্ম প্রোটেকশন নাই। কারণ হচ্ছে দেখা গেছে সাধারণত একটা নির্দিষ্ট টাইমের পরে অ্যান্টিবডি লেভেলতে পারসিস্ট, এটাকে বলা হয় অ্যান্টিবডি কত বছর থাকে। অনেক ভ্যাকসিনের অ্যান্টিবডি 10-12 বছর পর্যন্ত আপনার দেহে থাকে, কিন্তু আসলে বিসিজি ভ্যাকসিনের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা কাইন্ড অফ একটু ওল্ড এবং এটার স্ট্রেনের কিছু লিমিটেশন আছে, এই জন্য এটা অনেক দিন লং টার্ম দীর্ঘ ইমিউনিটি দিতে পারে না। আচ্ছা, যেহেতু আমরা শেষ পর্যায়ে, আমি আমার টেক অ্যাওয়ে পয়েন্টস গুলি বলছি। বাঁধন, তোমার কিছু বলার আছে? না, আমার আসলে এই পর্যায়ে বলার কিছু নাই। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে বিভিন্ন একটা কোরিলেশনাল স্টাডির মাধ্যমে পাওয়া গেছে যে এই ভ্যাকসিনের আসলে কোনো একটা থাকতেও পারে, কিন্তু ওইভাবে কোনো এভিডেন্স নাই, যে তার মানে এটার উপর ভিত্তি করে আমরা এখন কোনো কিছু মানে কোনো এটাকে টুল হিসেবে ব্যবহার করা যাবে কিনা, আমাদের যে অরিজিনাল কোশ্চেনটা ছিল। যদি অ্যাড করতে চাই, বিশেষ করে আমরা সায়েন্সে যেটা করি, ফার্স্টে আমরা একটা কিছু দেখি, পর্যবেক্ষণ করি, তারপরে আমরা এক্সপেরিমেন্ট করি, তারপরে আমরা রেজাল্টে পৌঁছাই। একটু আগে আনিস যে পেপারটা দেখাইলো উন্নত দেশগুলো যেখানে বিসিজি ভ্যাকসিন ছিল না তাদের মধ্যে ডিফারেন্স, আমাদের পর্যবেক্ষণ, আমরা একটা পর্যবেক্ষণ করলাম, তারপর ভিত্তি করে এটা কাজ করে কিনা ওই এক্সপেরিমেন্টের কথাই আসলে আপু বলেছে, আনিসও বলেছে যে দুইটা ট্রায়াল শুরু হয়েছে, সেটা রেজাল্ট যখন আসবে তখন আমরা একটু সাহস করে বলতে পারবো যে আসলেই এটা কোভিড এর একটা। So the initial question, can BCG vaccine be used as a tool for COVID-19? তার মানে ওই উত্তরটা খোঁজা হচ্ছে।
অনগোয়িং Yes. That's what we don't know. উত্তরটা হচ্ছে আমাদের অনগোয়িং work in progress. Wait in, yeah, work in progress. Much like most of the questions we are dealing here today, on this show. হ্যাঁ, আজকে আমি যারা এটা আমরা আলোচনায় অংশ নিলাম দেখাতে সবাইকে চাচ্ছি। আমি মানে- ধন্যবাদ দিয়ে নিব। হ্যাঁ, কোনো অ্যাড করে দিচ্ছেন? লং টার্ম প্রসেস, এইটাই আমরা মনে হয় ডিসকাশনের মাধ্যমে আসলে কনভে করতে চাচ্ছি। হ্যাঁ, বারবার আমরা একই জায়গায় ফিরে যাচ্ছি যে সায়েন্সের প্রসেসটা হচ্ছে অনেক দীর্ঘ প্রসেস, কারণ আলটিমেটলি সত্য ঘটনা খুঁজে পেতে গেলে সেটাকে বারবার পরীক্ষা নিরীক্ষা Sure. করতে হয় এবং একটুও যদি হচ্ছে সংশয় থাকে আবার পরীক্ষা করতে হয়, সেটাই হচ্ছে এটার প্রসেস। তাহলে আমি আবার সব আলোচকদেরকে ধন্যবাদ দিব এবং আজকের যে আমাদের স্পেশাল গেস্ট আসমা আজিজ তাকে আবার ধন্যবাদ দিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে হচ্ছে এখানেই শেষ Thank you করব। so সবাই ভালো থাকবেন। much. Thank you. Bye bye. Thanks a lot, Tuli.